আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে আহ, আমাদের চ্যানেলে মানে আমি হচ্ছে যে প্রথম গল্প যেটা চালাইছি সেটা হচ্ছে সুখের সংসার, তামিম সোনালিকার ভয়েজে। তারপর অহংকারী ছেলের ভালোবাসা, যেটা তামিম নয়নিকার ভয়েজে। তারপরে যে গল্পটা আপনারা রানিং শুনতেছেন এই চ্যানেলে, সেটা হচ্ছে যে প্রেমের অলংকার। আহ, প্রেমের অলংকার গল্পের চালাইতেছি তামিম সোনালিকার ভয়েজে। আর এখন যেই গল্পটা আপনারা শোনার জন্য প্লে করছেন, হয়তো বা একটু বিরক্ত করতেছি, সেটা হচ্ছে যে তামিম এবং নয়নিকা, মানে নায়ক নায়িকা হচ্ছে যে আপনারা দেখতেছেন যে আসলে 4 জন নাম দেওয়া, আসলে কি আছে কিনা এইটাতে 4 জন না, নায়ক নায়িকা আছে 6 জন টোটাল। মানে এই গল্পটা অনেক বড়। যদিও আপনারা প্রেমের অলংকার বা অহংকারী ছেলের ভালোবাসা এই গল্পগুলা মোটামুটি হচ্ছে যে 12 ঘন্টা 13 ঘন্টার ভিডিও, তো এইটা এর থেকেও বড়। মোটামুটি যদি 1 ঘন্টা করে চালাই তারপরেও মাসের 30 দিন ভিডিও আপলোড করলেও গল্প শেষ হবে না। তো কত বড় গল্প বুঝতেই পারতেছেন। আর এই গল্পটা এতই মানে জড়ালো কাহিনী যে এটা আপনাদেরকে বইলা বোঝানো যাব না। এখানে হচ্ছে যে প্রথম নায়ক নায়িকা হচ্ছে যে তামিম এবং নয়নিকারে দেওয়া হয়েছে, দ্বিতীয় নায়ক নায়িকা দেওয়া হয়েছে জয় এবং মিষ্টিকে, তৃতীয় নায়ক নায়িকা দেওয়া হয়েছে হিমু এবং সোনালিকাকে। তো আপনাদের যেমন চাহিদা ওই রকম করে মিলায়া ভয়েস আর্টিস্টদেরকে দেওয়া হয়েছে। তো আসলে আপনারা হয়তো বা বুঝতে পারেন যে ভাই আসলে তাহলে 3 জনের ভয়েস একবারে তো আর 6টা ক্যারেক্টার আসবে না ভিডিওতে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ফুল ভিডিওটা দেখেন। যদি কারো ভয়েস না পান তাহলে আপনারা ভিডিওটা দেখার দরকার নেই। আর যদি পান তাইলে ভিডিওটা কন্টিনিউ করেন, আর হচ্ছে যে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দিয়েন, যাতে আমরা হচ্ছে যে আরেকটা জিনিস জানায়েন, সেটা হইতেছে প্রতিদিন 1 ঘন্টা করে ভিডিও চান নাকি হচ্ছে যে আমরা যেভাবে 20 মিনিট করে চালাইতেছি ওইভাবেই চান, এটাও জানাই দিয়েন। আর আমার নিয়ত হচ্ছে যে 1 ঘন্টা করে যদি আমরা চালাই তাহলে এই গল্পটা শেষ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আর আপনারা হচ্ছে যে যেটা বললাম যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এটা তো অবশ্যই করে দিবেন। তো চলেন বেশি কথা না বইলা ভিডিওতে চলে যাই। আর আপনাদের কোন জুটিটা সব থেকে প্রিয় ওইটাও কমেন্ট করে দিয়েন। আর সবাই হচ্ছে যে ফুল ভিডিওটা দেখে কার কোন জায়গা থেকে, আমি হচ্ছে যে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে ডিসক্রিপশনে আমি হয়তো সে ডোনেশন দিয়ে দিব কয় মিনিট থেকে নয়নিকার ভয়েস আছে, তামিমের ভয়েস আছে, সোনালিকার ভয়েস আছে, এবং কি মিষ্টি এবং জয়ের ভয়েস। যে যে জুটির ভিডিও দেখবেন সমস্যা নাই, গল্পের লাস্টে টুইস্ট হিসাবে সবাই সবার নায়ক নায়িকারে পাওয়া যাব, কিন্তু গল্পের শুরুতে কাহিনীটা অনেক রহস্যময়। কে কারে পাইব, কে কার নায়ক নায়িকা, মানে অনেক বিচ্ছেদের পরে গিয়ে এটা হচ্ছে লাস্টে মিল হয়। তো সবাই চলেন ভিডিওটা দেখি। সৌহার্দ্য পঞ্চায়েত প্রধানের ছেলের সাথে মারামারিতে জড়িয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ, রামুকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আপনি তাড়াতাড়ি চলেন মাস্টারমশাই, আপনি না গেলে তাকে আটকানো যাবে না। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু তাকে কিছুতেই আটকাতে পারছি না। গগনচুম্বী চিৎকার করতে করতে তালুকদার বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কথাটা বলল সৌরভ। কামরুল তালুকদার তখন উঠানে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছিলেন, কিন্তু আচমকাই পরিচিত কণ্ঠ শুনে কামরুল তালুকদার ফোনটা কান থেকে নিচে রেখে তালুকদার বাড়ির চৌকাঠের দিকে তাকাতেই সৌরভকে দেখলেন। সাথে সৌরভকে বাড়ির চৌকাঠে বৃষ্টি বাদলের দিনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়ে চোখ ছোট ছোট করে নিলেন তিনি। কামরুল তালুকদার বয়সের প্রভাবে কানে একটু কম শোনেন, তাই সৌরভ কথাগুলো বলার পরও যখন কামরুল তালুকদারকে কিছু বলতে দেখলেন না, তখন সে কথাগুলো আবারও এক নিঃশ্বাসে বলল। কামরুল তালুকদার তার সামনে দাঁড়িয়ে থাকা সৌরভের মুখ থেকে কথাগুলো শোনার সাথে সাথেই নিজের চোখ মুখ কুঁচকে নিলেন। ফুরফুরে মেজাজে তার এক নিমিষেই বাষ্পীভূত হয়ে গেল। সৌহার্দ্য এখানে কখন এলো? তার তো এখন ঢাকাতে থাকবার কথা তাহলে। আর এখানে আসলেও রামুদের সাথে মারামারি কেন করেছে তার সৌহার্দ্য? কামরুল তালুকদার সৌরভের কথাগুলো শুনে আপন মনে কিছুক্ষণ ডুবে থেকে নিজের কাছেই প্রশ্নগুলো করলেন। প্রশ্নগুলোর উত্তর না পেয়ে হঠাৎই তার মনের কোণায় অদ্ভুত এক দুশ্চিন্তার আগমন হলো। তিনি নিজের চোখে চশমাটা নাকের উপর থেকে ঠেলে দিয়ে আবারও চোখের উপরে তুলে দিয়ে অবিশ্বাস্য কণ্ঠে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে জিজ্ঞেস করে উঠলেন, সত্যি সৌহার্দ্য কাউকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে? স্কুল মাঠ থেকে এক প্রকার নিজের নিঃশ্বাস বন্ধ করে কোথাও বিন্দু মাত্র না দাঁড়িয়ে এক নিঃশ্বাসে তালুকদার বাড়িতে দৌড়ে এসে
কামরুল তালুকদারের এমন প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ছাড়ল সৌরভ। সে নিজের মুখে একরাশ বিরক্তি টেনে ছোট ছোট করে বলে উঠল, শুধু মাথা ফাটায়নি, এতক্ষণে হাত পাও মনে হয় ভেঙে ফেলেছে। কামরুল তালুকদার সৌরভের কথা শুনে নিজের হাতে থাকা ফোনটা নিজের পাঞ্জাবির পকেটে রেখে কিছু চিন্তা করতে লাগলেন। ঠিক তখনই সেখানে সাজ এসে উপস্থিত হলো। সাজ নিজের রুমে বসেই পড়ছিল। সাজের রুমে জানালা থেকে তালুকদার বাড়ির সদর দরজা দেখা যায়। সে সেখান থেকে সৌরভকে বৃষ্টি বাদলের দিনে এমনভাবে তালুকদার বাড়িতে হাজির হতে দেখে পড়ার টেবিল ছেড়ে উঠে চলে এসেছিল। সৌরভ এভাবে বৃষ্টি মাথায় এখানে দৌড়াতে দৌড়াতে কেন এসেছে তা জানবার কৌতূহল সে কিছুতেই ধরে রাখতেই পারল না। তাই নিচে এসে উপস্থিত হলো। কিন্তু নিচে এসে সৌরভের বলা তথাকথিত কথাগুলো যেন বিশ্বাস করতে পারল না সাজ। সৌহার্দ্য ভাই কাউকে মারতে পারে? শুধু মার না, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতো মার। সাজের যেন কিছুতেই সৌরভের কথা বিশ্বাস হচ্ছে না। সৌহার্দ্যের এমন রূপের বর্ণনা শুনে সাজের মায়াবী দুই চোখে লেপ্টে আসলো একটা ভয় কাতুরে ভাব। ছোটবেলা থেকেই সে মারামারিতে জমের মতো ভয় পায়। সাজ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিজের অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, তুমি কি বলছো সৌরভ ভাই? সৌহার্দ্য ভাই এখানে কখন আসলো? সৌরভ তার সামনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা সাজের কথা শুনে সাজের দিকে তাকালো। ভয় কাতুরের সাজকে নিজের প্রশ্নের উত্তরের আশায় নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখল সৌরভ। সৌরভ সাজের দিকে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে গেল। সাজ দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকালো, তবুও সৌরভ সাজের মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। সৌরভ বরাবরই সাজের মায়াবী দুই চোখের মাঝে আহত, তবে এখন সে নিজেকে নিয়ন্ত্রণ করল। সাজকে নিজের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে দেখে সৌরভ দীর্ঘশ্বাস ফেলল। সেও নিজের দৃষ্টি সরিয়ে কামরুল তালুকদারের দিকে নিক্ষেপ করে। সাজের করা প্রশ্নকে উপেক্ষা করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাড়াতাড়ি আসেন মাস্টার মশাই, আপনি বাদের আপনার সৌহার্দ্যকে আর কেউ মনে হয় না সামলাতে পারবে। জানি না ওদিকে এখন কি হচ্ছে। সৌরভের কথাগুলো শুনে কামরুল তালুকদার আর এক মুহূর্ত বাড়িতে নষ্ট করলেন না। তিনি ছাতা ছাড়াই এমন বৃষ্টি বাদলের মধ্যে শব্দ যুক্ত কদমে তালুকদার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সৌরভও তার পিছন পিছন ছুটল। সাজ তালুকদার বাড়ির মধ্যে দাঁড়িয়ে তার দাদু ভাইয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। সময় এখন দুপুর 12টা ছুঁই, কিন্তু আকাশে মেঘের ঘনঘটা দেখে তা বোঝার কোনো উপায় নেই। সাজ একবার তার দাদু চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কামরুল তালুকদারের পিছন পিছন যাবে কিনা। কিছুক্ষণ সাজ বোকার মতো দাঁড়িয়ে থেকে হঠাৎ কিছু একটা ভেবে হকচকিয়ে ওঠে সে। তারপর যখনই মনে পড়লো তার দাদু ছাতা নিয়ে যায়নি, তখনই দু চোখ বড় বড় করে আর কোনো কথা না ভেবে মাথায় কাপড় টেনে নিজে একটা ছাতা বের করে বিদ্যুৎ বেগে আরও একটা ছাতা নিয়ে বৃষ্টি মাথায় বাড়ি থেকে বেরিয়ে আসলো। বদরের মা সাজের এমন কাণ্ড দেখে তাকে বাড়ির ভিতর থেকে কয়েকবার ডাকলো। সে তাকে বাড়ি থেকে বের হতেই নিষেধ করলো, কিন্তু সাজ কি শোনে আর তার কথা? বেখেয়ালি মন নিয়ে সাজ নিজের দাদুর জন্য তালুকদার বাড়ি থেকে বেরিয়ে আসলো। সাজ বাড়ি থেকে বেরিয়ে আসতে না আসতেই বৃষ্টির গতি বেড়ে গেল। ঝুম গতিতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির গতি বেড়ে যেতে দেখে সাজ ভয়ও পেল। সে এই বৃষ্টির মধ্যে মোটেও এত দূর দৌড়ে যেতে পারবে না, তার উপরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। সাজ কোনো উপায় না পেয়ে একটা নিরাপদ আশ্রয়স্থানে দাঁড়ালো। মিনিট 20 সময় চলে যাওয়ার পরেও যখন বৃষ্টি কমলো না, তখন সাজ বিরক্ত হয়ে উঠল। বৃষ্টি না কমলেও বিদ্যুৎ চমকানো কমে গেছে, তাই সাজ আর কোনো কথা না ভেবে দৌড়াতে লাগলো স্কুল মাঠের উদ্দেশ্যে। সাজ যখন স্কুল মাঠের কাছে এসে উপস্থিত হলো, তখন স্কুল মাঠের পুরো পরিবেশ নিস্তব্ধ। পঞ্চায়েত প্রধানের ছেলের অবস্থা কেবল বেহাল, তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। তার সাথে থাকা তার সাঙ্গপাঙ্গরা এক প্রকার মাটিতে লুটিয়ে পড়ে হাহাকার করছে। তাদের এমন অবস্থা দেখে সাজ না চাইতেও মনে মনে খুশি হলো। এই ছেলেগুলো যে এই গ্রামের সবচেয়ে অভদ্র আর অসভ্য তা গ্রামের সকলেই জানে। এরা আজ কয়েকদিন অনেক বেড়ে গিয়েছিল। আজ এদের সৌহার্দ্যের হাতে এমন মার খেয়ে গড়াগড়ি করতে দেখে সাজ মনে মনে খুশি হলো, কিন্তু অপরদিকে
এদের এমন অবস্থা দেখে হালকা একটু কষ্টও লাগলো, তাতে পাত্তা দিল না সাজ। সাজ লক্ষ্য করলো বেপরোয়া ভঙ্গিতে সৌহার্দ্য হাতে বড় বাঁশের একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্যের চোখে মুখে রাগ, তার চোখ মুখের রাগ যেন উপচে উপচে পড়ছে। তবে কামরুল তালুকদারের জন্য যে তা প্রকাশ করতে সে পারছে না। কামরুল তালুকদার যে এতক্ষণে পরিস্থিতিটা সামলে নিয়েছেন ভালো করেই সেটা বুঝতে পারছে সাজ। সাজ কি করবে ভেবে না পেয়ে কঠোর হয়ে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যের দিকে এগিয়ে আসলো। সেই সৌহার্দ্যের কাছে এসে দাঁড়াতেই খেয়াল করলো উজ্জ্বল সাদা বর্ণের সৌহার্দ্য রাগে আগুন হয়ে আছে। সাজ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যকে একবার আর চোখে দেখে নিল। তার ফর্সা ত্বক বৃষ্টির কোনায় ভিজে চকচক করছে, অন্যদিকে তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সাজ লক্ষ্য করলো সৌহার্দ্য লাল হয়ে যাওয়া দৃষ্টিতেই তার সামনে পড়ে থাকা লোকগুলোকে এক দৃষ্টিতেই দেখছে। সাজ সৌহার্দ্যের লাল হয়ে যাওয়া চোখে সেই দৃষ্টিতে দেখতে পেল এক অদম্য শক্তি আর দৃঢ়তা, যেন সেই বৃষ্টির মধ্যেও সব শেষ করে দিতে সক্ষম। সাজ তার পাশে অটল হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখের দিকে তাকালো। সৌহার্দ্যের মুখের দিকে তাকাতেই চমকে উঠল সে। তার কপালে শিরা উপশিরাগুলো রাগের তীব্রতা স্পষ্ট করে দিচ্ছে। তার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস যেন ভেতরে উত্তাপ ঝড়ের ইঙ্গিত দিচ্ছে সাজকে। সৌহার্দ্যের গায়ে থাকা সাদা শার্টটা পুরোপুরি ভিজে গিয়ে গায়ে লেপ্টে আছে, যার ফলে তার শক্তিশীল শরীরের প্রতিটা রেখা কি স্পষ্টভাবে তুলছে সকলের সামনে। ভেজা শার্টে লেগে থাকা বৃষ্টির ফোঁটা তার প্রতিটি নড়াচড়ায় মুক্তোর মতো ঝরে পড়ছে নিচে। সাজ সৌহার্দ্যের পাশে এসে দাঁড়াতেই তাতে চোখাচোখি হয়ে গেল, যার ফলে সৌহার্দ্যের রাগী চাউনিও সাজের মুখ বুঝে সহ্য করতে হলো। অন্যদিকে কামরুল তালুকদার সাজকে এই বৃষ্টি মাথায় এখানে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কেন আসলে সাজ? যাও, এখনই বাড়িতে যাও। সাজ তার দাদুর কথা শুনে চমকালো। বৃষ্টি মাথাও লোকগুলো সাজদের ঘিরে দাঁড়িয়ে আছে। সাজ তার দাদু ভাইয়ের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারলো না। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আমতা আমতা করে কিছু বলতে যাবে, ঠিক তখনই পুলিশ চলে আসলো। সাজের সামনে পঞ্চায়েত প্রধানের ছেলে আর তার লোকজনকে ধরে নিয়ে যেতে। সাজ পুলিশদের দেখে তাদের দিকে নিজের কথা বন্ধ করে তাকিয়ে রইল। কামরুল তালুকদার সাজের উত্তরের আশা না করে এই বিষয়টা নিয়ে পুলিশের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলেন। তিনি সাজের দিক থেকে মুখ ফিরিয়ে পুলিশের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লেন। সাজ যেন হাফ ছেড়ে বাঁচল। তাকে আর কামরুল তালুকদারের বকা খেতে হবে না। কিন্তু সে কিভাবে আবারও আর চোখে সৌহার্দ্যের দিকে তাকাতেই চমকে উঠল। সে দেখল সৌহার্দ্য রাগান্বিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। সাজ বাচ্চার মতো তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে নিল। তবে পুরো কাক ভেজা হয়ে দাঁড়িয়ে থাকা সাজ এবার ঠান্ডায় কেঁপে উঠল। সৌহার্দ্য এক দৃষ্টিতে সাজের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুই এখানে আসতে গেলি কেন? তাকে সকলেই বারবার কেন একই প্রশ্ন করছে মনে মনে ভাবল সে নিজেও জানে না সে কেনই বৃষ্টির মাথায় নিজের বেখেয়ালি মন নিয়ে ছুটে আসলো। বারবার একই প্রশ্নের সম্মুখীন হয়ে ঘাবড়ে গেল সে। কোনো উত্তর না দিয়ে সৌহার্দ্যকে বৃষ্টিতে ভিজতে দেখে নিজের পা উঁচু করে সৌহার্দ্যের মাথায় ছাতা ধরল। সাজের এমন বোকা বোকা কাজে সৌহার্দ্য নিজের কপাল কুঁচকে নিল। সে ভিজে একাকার নাস্তানাবুদ হয়ে গেছে, আর এখনই মেয়ে এসেছে তার মাথায় ছাতা ধরতে। মেয়েটা এত বোকা কেন? সৌহার্দ্যের মাথায় ছাতা ধরে নির্ভয় চিত্তে সৌহার্দ্যের কথার প্রত্যুত্তর করে সাজ বলল, দাদামশাই অসুস্থ, ঠান্ডায় সমস্যা হয় তার, কিন্তু সে ছাতা নিয়ে আসলো না দেখে তার পিছে এসেছি ভাইয়া। সাজের কথা শুনে সৌহার্দ্য সাজের দিকে তাকাতেই হঠাৎ সৌহার্দ্যের রাগ তরতর করে বেড়ে গেল। সে সাজের ধরে রাখা ছাতাটা এক ঝটকায় ফেলে দিল। তারপর তার পাশে দাঁড়িয়ে থাকা সাজের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এক থাপ্পড় মেরে তোর 32টা দাঁতই ফেলে দেবো বেয়াদব। পোশাক ঠিক রেখে যখন রাস্তায় হাঁটতে পারিস না তখন বাড়ি থেকে বের হোস কেন? আচমকা সৌহার্দ্যের মুখ থেকে এমন কথা শুনে সাজ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সৌহার্দ্য নিজের কথা শেষ করে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করলো। সাজ অপলক দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সৌহার্দ্য কি করতে চাইছে। সৌহার্দ্য নিজের গায়ের শার্টটা খুলে সাজের গায়ে জড়িয়ে দিল। শার্টটা সাজের গায়ে জড়িয়ে দিতে দিতে রাগান্বিত কণ্ঠে আবারও বলে উঠল, মেয়ে মানুষের এত বেখেয়ালি হলে চলে না সাজ। তোর বেখেয়ালিদের জন্য সবসময় আমাকে দাম দিতে হয়। তো এক্ষুনি আমার সামনে থেকে দূর হ। যে রাস্তা দিয়ে এসেছিলে সে রাস্তা ধরে চলে যা,
তোর জন্য আজ এত কিছু হয়েছে। সৌহার্দ্য আর কিছু বলতে পারল না। তার আগেই সৌরভ সৌহার্দ্যকে টেনে দূরে নিয়ে গেল। সাজ সৌহার্দ্যের মুখ থেকে কথাগুলো শুনে একদম চুপ হয়ে গেল। সে কি করেছে সে নিজেই জানে না। সৌহার্দ্য এসব কিছুতেই কিসের জন্য তাকে দায়ী করছে এটা সে মেনে নিতে পারছে না। সাজ সৌহার্দ্যের দেওয়া শার্টটা আঁকড়ে ধরে সৌহার্দ্যের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই সৌরভ সৌহার্দ্যকে চুপ করিয়ে সাজের ছাতাটা নিচ থেকে তুলে সাজের হাতে ধরিয়ে দিয়ে নম্র স্বরে বলে উঠল, সাজ এখন এখান থেকে চলে যাও, কারোর মেজাজ ভালো নেই, বুঝতেই তো পারছো। সাজ সৌরভের কথাগুলো কানে নিল, কিন্তু একদৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাজ একবার চারিদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির পথে পা বাড়ালো। সাজ বাড়িতে এসে তালুকদার বাড়ির চৌকাঠে দাঁড়াতে না দাঁড়াতেই পিছন থেকে কেউ বলে উঠল, গাধি, তুই এভাবে বাইরে গিয়েছিলি এই বৃষ্টি মাথায়? সৌহার্দ্য মাছের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারপাশে পরিবেশ খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করছে। তার চারপাশে জমে থাকা গ্রামের মানুষদের দৃষ্টি সে এড়িয়ে যেতে চাইলেও তাদের চোখে শীতল দৃষ্টি তার দিকে তীব্র হয়ে উঠেছে। সৌরভ এসবের কিছুতেই ধার ধরছে না, বরং আজকে ভীষণ বিরক্ত। এমন বিরক্ত তাকে জেগে ধরেছে যে সে তা মুখে বলে প্রকাশ করা তার পক্ষে সম্ভব না। মনটা ভারী হয়ে আছে। কোনো অজানা অস্বস্তিকতা তার ভেতর থেকে কামড়ে ধরছে। তার চোখ তখন দাদাজানের দিকে নিবদ্ধ। কামরুল তালুকদার চারপাশের মানুষের সাথে কথা বলছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। সোহাদের দৃষ্টি তার দিকে স্থির। সোহাদের দৃষ্টি কামরুল তালুকদারের দিকে নিবদ্ধ ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ তাকে বাস্তবতায় ফিরিয়ে আনলো। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতেই তার কানে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। কোথায় তুই? সোহাদ লক্ষ্য করলো তার মায়ের কণ্ঠে স্বাভাবিকতার আভাস থাকলেও তার মনে যে উদ্বেগের সূক্ষ্ম ছাপ লুকিয়ে আছে তা স্পষ্ট। সোহার্দের ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটিয়ে তুলে নিজেকে স্বাভাবিক রেখেই বলে উঠল, সানি কিছু বলেনি? তার মা তার কথার বিপরীতে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপরে নিজের কণ্ঠে উদ্বেগ আরও স্পষ্ট করে তুলে জিজ্ঞেস করলেন, মেডিকেল থেকে সরাসরি তালুকদার বাড়ি যাওয়া দরকার ছিল। এসে সব বলছে আম্মু। সৌহার্দ্য তার মায়ের প্রশ্নের উত্তরের সংক্ষিপ্ত জবাব দিয়ে উক্ত কথাটা বলল। সৌহার্দ্যের মা কিছুক্ষণ চুপ থেকে পুনরায় প্রশ্ন করে উঠলেন, তা কয়দিনের জন্য গিয়েছিস? কলেজ বন্ধ আছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। সৌহার্দ্য তার কথাটা শেষ করবে তার আগেই তার মায়ের তীক্ষ্ণ স্বর ভেসে এলো। তিনি তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন, তুই যেতে পারিস সেখানে, কিন্তু যাওয়ার আগে আমাকে একবার বললে কি ক্ষতি হতো? চিন্তা হয় না আমার? সৌহার্দ্য তার মাকে শান্ত করার জন্য দ্রুত শান্ত কণ্ঠে বলে উঠল, আম্মু, আমি তো এইমাত্র এসে পৌঁছালাম। ঘরে ঢুকতে না ঢুকতে তুমি কল করলে, আমি একটু পরেই কল দিতাম তোমাকে। সৌহার্দ্যের মা তার কথাগুলো শুনে এবার কিছুটা নরম হয়ে জিজ্ঞেস করে উঠলেন, বাবা মশাই কেমন আছেন? ভালো আছে। সৌহার্দ্যের কথাটা শেষ হতেই তার মা আবারও কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, অন্যরা? সবাই ভালো আছে আমার মা জননী। সৌহার্দ্যের কথা শুনে তার মা একটু হাসলো, তারপরে মৃদু কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, পরে কথা বলবো। সাবধানে থাকিস বাবু। মায়ের উদ্বিগ্নময় কণ্ঠ শুনে সৌহার্দ্য ঠোঁট চেপে হালকা হাসলো। ফোনটা কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মায়ের অস্থিরতা আর উদ্বেগের কথা ভেবেই সে এতক্ষণ মিথ্যে কথাগুলো এত অনায়াসেই বলে দিল। যদি তার মা জানতে পারেন সে এখন ঠিক কেমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, তাহলে তার মা তার জন্য চিন্তা করত। তারপর যদি অসুস্থ হয়ে যেত তখন? সৌহার্দ্য আর ভাবতেই পারছে না, তাই সে মিথ্যে কথাটাই বলল। মায়ের সাথে মিথ্যাটা তার মনের উপরে ভার করে চেপে বসলো, কিন্তু মায়ের স্বস্তির জন্য সে তা বয়ে বেড়াতে প্রস্তুত হয়ে নিল নিজেকে। সৌহার্দ্য ফোনটা পকেটে রেখে দাদাজানের দিকে একবার তাকালো। কামরুল তালুকদার এখনও চারপাশের মানুষের সাথে কথা বলছেন, তাদের উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করছেন। গাধি, তুই এভাবে বাইরে গিয়েছিলি এই বৃষ্টি মাথায়? শ্বাস যখন সৌহার্দ্যের শার্টটা খুলে তা নিচে রেখে হাতে থাকা ছাতাটা বন্ধ করছিল, ঠিক তখনই হঠাৎ ল্যাভেন্ডার কালারের একটা কামিজ পরে কাক ভেজা হয়ে বাড়িতে প্রবেশ করলো তাসনিয়া। তার বাড়িতে প্রবেশ করতে করতে সাজকে উদ্দেশ্য করে কথাগুলো বলে উঠল সে।
সাজ তাসনিয়ার কথাটা শুনেই নিজের হাতের কাজটা করতে করতে একবার ঘাড় ঘুরিয়ে তাসনিয়াকে দেখে নিল। সে তাসনিয়ার কথা শুনে নিজের মুখে বিরক্তি ফুটিয়ে তুলে ধরে বলল, জানিস সৌহার্দ্য ভাই আজ কি করেছে? তাসনিয়া ফ্লোরে ঝুঁকে তার ছাতাটা নিচে রেখে নিজের পায়ে জুতাটা খুলে নির্দিষ্ট স্থানে রাখতে রাখতেই বলে উঠল, জানি সব, এই ঝড় বৃষ্টির মধ্যে ভাইয়া যে ওদের এমন শোচনীয় অবস্থা করবে ভাবিনি আমি। ঠান্ডা বাতাসে সাজের শরীরে কাঁপুনি দিয়ে উঠল। হিম জড়ানো ঠান্ডা হাওয়ায় সাজের মুখশ্রী একদম ছোট হয়ে গেল। তাসনিয়া সাজকে একবার ভালোভাবে লক্ষ্য করল। বৃষ্টির পানিতে সাজ একদম ভিজে গেছে, যার ফলে তার গায়ের সাদা রঙের কামিজটার সব কিছু ভালো করেই বোঝা যাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে সে কি করবে? মনে মনে কথাটা ভেবেই তাসনিয়া নিজের মুখ কুঁচকে সাজের হাতের দিকে তাকাতেই নিজের ভ্রু কুঁচকে নিল। তার সাদা কামিজটার হাতের কাছে হালকা লাল লাল ছাপ। সাজের বাঁশের মতো সরু হাতগুলো এমন লালচে দাগ দেখে তাসনিয়া অবাক হলো। সে সাজের হাত টেনে নিজের হাতে রেখে মৃদুস্বরে জিজ্ঞেস করে উঠল, এটা কি করে হলো সাজ? হাত কেটেছিস কি করে? সাজ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জগতেই ডুবে গিয়েছিল, কিন্তু হুট করে তাসনিয়ার কথা শুনে সাজ নিজের হুঁশে আসলো এবং নিজের কাটা স্থান ঢেকে রাখার অক্ষুণ্ণ চেষ্টা করতে করতে বলে উঠল, তেমন কিছু না ভাই, পড়ে গিয়ে চোট পেয়েছি। তাসনিয়া সাজের কাছ থেকে এমন একটা উত্তর শুনে চুপ করে দাঁড়িয়ে রইল। এখন তার সত্যি সত্যি মেয়েটার উপরে রাগ হচ্ছে। এই মেয়েটাও না। তাসনিয়ার সাথে সাইদও বাড়িতে প্রবেশ করছিল। এই ঝড় বৃষ্টির মধ্যেই তাসনিয়াকে সে কলেজ থেকে আনতে গিয়েছিল, কিন্তু বাড়ির কাছে আসতেই হঠাৎ তার ফোন বেজে উঠলে সে বাইরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল। কিন্তু কথা শেষ হয়ে গেলে সাইদ যখন তাসনিয়াদের সামনে চলে আসলো তখন তাসনিয়া ঘাবড়ে গেল। তাসনিয়া সাইদকে তাদের দিকে আসতে দেখে এই বৃষ্টি বাদলের দিনেও শুকনো ঢোক গিলল। কি করবে বুঝতে না পেরে সে তাড়াতাড়ি সাজের সামনে দাঁড়িয়ে পড়ল। সাজের কামিজ ভিজে তার শরীরের অধিকাংশ স্থানই স্পষ্ট দেখা যাচ্ছে, তাই সাজকে যেন সাইদের সামনে কোনো লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে না হয় তাই সে সাজের সামনে এসে দাঁড়িয়ে রইল। সাইদ একবার তাদের দুজনের কাণ্ড দেখে কোনো কথা না বলে বাড়ির ভিতরে ঢুকে গেল। তারপরে সাজ আর তাসনিয়া এভাবে এখনো ভেজা অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছে বলে পেছনে না ফিরতে সামনের দিকে যেতে যেতে কর্কশ কণ্ঠে বলে উঠল, তোরা দুই হাদা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি তোদের রুমে গিয়ে জামা পাল্টে নে। সাইদ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল পোশাক পরিবর্তন করার জন্য। সাইদের কথা শুনে সাজ আর তাসনিয়া নিজেদের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পথিমধ্যে তাদের দুজনের পা থমকে গেল। তাসনিয়া সাজের হাতের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, রুমে গিয়ে জায়গাটা পরিষ্কার করে মলম লাগাবি সাজ। সাজ তাসনিয়াকে নিজের জন্য চিন্তা করতে দেখে মুখে হাসি নিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি দেখছি বিষয়টা। সাজের কথাটা শেষ হতে না হতেই তাসনিয়া ব্যঙ্গ করে বলে উঠল, তুই আর নিজের খেয়াল রাখবি, আমাকে কি বোকা পেয়েছিস? তাসনিয়ার কথাটা শুনে সাজ চোখ ছোট ছোট করে বলে উঠল, তাসনিয়া, চুপ যা বেয়াদব মহিলা। আচ্ছা দাদামশাই দেখেছে তোকে এ অবস্থায়? নিজের মনে বিশাল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তাসনিয়া। সাজ তাসনিয়ার কৌতূহল মিটিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, হুম। সাজের ছোট্ট করে বলাটা শুনে তাসনিয়া নিজের চোখ বড় বড় করে নিল। তারপরে মৃদু কণ্ঠে বলে উঠল, হায় আল্লাহ, মেয়ে তোর কপালে দুঃখ আছে দেখিস। সাজ তাসনিয়ার কথাটা শুনে নিজের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে ধরে বলল, দাদামশাই আর আমাকে শাস্তি দিবে? নো বেবস, তেমন কিছুই হবে না দেখিস। ওভার কনফিডেন্স মহিলা। সাজ তালুকদার বলে কথা। যা দূর হ, রুমে গিয়ে পোশাক পাল্টে আয়। আমি সুভাকে তোর রুমে পাঠিয়ে দিচ্ছি। এই না না, ও গিয়ে কি করবে? আমি নিজের জামা নিজে পাল্টাতে পারি। বাল, ও গেলে তোমার মতো অনেক কথা শোনাবে নি আপা। ওকে পাঠানোর বদলে তুমি আমাকে এক গ্লাস পানিতে ডুব দিতে বলো। এই সাজ সেখানেও কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে নি, কিন্তু ওকে পাঠালে আম্মুর থেকে বেশি পক পক করবে নি। এত ঢং করতে পারিস না তুই সাজ। আর তোর এই শুনবি যাবি করবি গেল না। সৌহার্দ্য ভাই এবার শুনে তোর কানের নিচে লাগাইয়া দিবে। কানের নিচে আবার কি লাগানো যায় ভাই? দাঁড়া, সৌহার্দ্য ভাইয়া আসুক,
তাকে প্র্যাকটিক্যাল করে দেখাতে বলছি। এত প্র্যাকটিক্যাল দেখার শখ হলে নিজে কান পেতে ওই জিরাফের হাতের নিচে দাঁড়াস। ভাইয়াকে আবার জিরাফ বললি? ভাইয়া শুনলে রেগে যাবে সাজ। জিরাফকে জিরাফ বলবো না তো বাটুল বলবো নাকি? আরে আল্লাহ, এই মেয়েটা এত কথা বলে না। যা রুমে যা আর আমাকে ছাড়, তা না হলে দুজনেই ঠান্ডা লেগে যাবে। শোন তাসনিয়া, এই সাজকে কখনো এইসব জ্বর ঠান্ডার ভয় দেখাবি না। শোন, আমি নিজেই একটা ভাইরাস, তাহলে অন্য ভাইরাস দ্বারা কিভাবে আক্রান্ত হব বল? তাসনিয়া সাজের কথাটা শুনে সাজের মাথায় একটা চাটি মারল। সে সাজকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তার আগেই সাইদ নিজের পোশাক পরিবর্তন করে নিচে নামতে নামতে সাজ আর তাসনিয়াকে এখনো ভেজা পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর স্বরে বলে উঠল, তোরা দুইটা এখনো ভেজা পোশাক পরে দাঁড়িয়ে আছিস? আমি কি বলে গেলাম তা কানে ঢোকেনি? দাঁড়া, তোদের আম্মুকে ডাক দিচ্ছি। সাইদ নিজের কথাটা শেষ করে দম নেওয়ার সাথে সাথেই তাসনিয়া আর সাজ এক দৌড়ে উপরে উঠে গেল। সাজ উপরে যাওয়ার সময় চিৎকার করে বলে উঠল, ভাইয়া, সব তাসনিয়া মুরব্বির দোষ, বিশ্বাস করো পিউ। উল্টো দিকে তাসনিয়া দৌড়ে উপরে যাওয়ার সময় চিৎকার করে বলে উঠল, ভাইয়া, সব সাজ বেটির দোষ, আমি নির্দোষ, বিশ্বাস করো পেও। সাইদ তাসনিয়া আর সাজের এমন কাণ্ড দেখে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। সন্ধ্যাবেলায় সাজ নিজের রুমে ঘুমিয়েছিল। ঠিক তখনই ঘুমের মধ্যে হাতের কাটায় স্থানটায় ব্যথা অনুভব হওয়াতে সে নিজের চোখ মুখ কুঁচকে নিল। তারপরেই সাজ আস্তে আস্তে নিজের চোখ খুলেই সামনে তাকালো। সামনের দিকে তাকাতেই সাজ স্তব্ধ হয়ে গেল। কখন সৌহার্দ্য এখানে কি করছে ভেবে না পেয়ে সে লাফ দিয়ে উঠবার চেষ্টা করলো। তার আগেই সৌহার্দ্য সাজের হাত চেপে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কুম্ভকর্ণ একটা। অন্যদিন তো টাঙ্কির সব পানি আপনার গায়ে ঢেলে দিলেও ঘুম ভাঙে না, তাহলে আজ এত তাড়াতাড়ি ঘুম কিভাবে ভাঙলো? সাজ সৌহার্দ্যের কোনো কথা শুনল না। সৌহার্দ্য তাকে কুম্ভকর্ণ বলেছে এটা ভেবে ঘুমের ঘোরে নিজের চোখ মুখ কুঁচকে নিল। তারপরে সৌহার্দ্যের বলা কথাগুলো প্রতিবাদ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, আল্লাহ, আপনি এত মিথ্যা কথা কোন মুখ দিয়ে বলেন ভাইয়া? যে মুখ থেকে ঘুম থেকে ওঠার পর দুগ্ধ বের হয় না। সৌহার্দ্যের কথাটা শুনেই শ্বাস চেঁদে উঠল। সে নিজের মুখটা আরো একটু খুলে মুখের বাতাস সৌহার্দ্যের দিকে ঠেলে গম্ভীর স্বরে বলে উঠল, আমি তো জানতাম আপনি মানুষ। আপনি ফেরেশতা হলেন কবে? ওরা সব ধরনের না পাখি থেকে মুক্ত, কিন্তু আপনি তো ইবলিশ একটা। আর তুই হলি এই ইবলিশের বউ। সাজ সৌহার্দ্যের কথাটা শুনে নিজের মুখের বিরক্তির ছাপ নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সৌহার্দ্য সাজের হাতটা কোমলভাবে তুলে নিয়ে নিজের হাতের উপরে রেখেছে মলম লাগাবে বলে। কিন্তু হঠাৎই সাজের কাটা স্থানে জ্বালা করে উঠলে সে বিদ্যুৎ বেগে তার সামনে বসে থাকা মানুষটার দিকে চোখ বড় বড় করে তাকালো। সৌহার্দ্য সাজের কাটা স্থানে ফু দিতে দিতে মলম লাগিয়ে দিচ্ছে। সৌহার্দ্যকে ফ্লোরে এক হাঁটু ভর করে বসে থাকতে দেখে চমকে ওঠে সাজ, সাথে একটু অবাকও হলো, যার ফলে তার ঘুম ঘুম ভাবটা একেবারেই কেটে গেল। সৌহার্দ্য সাজের কেটে যাওয়া স্থানটা আস্তে আস্তে পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। সাজ এখনো কেমন যেন বাকরুদ্ধ হয়ে বসে আছে সৌহার্দ্যের এমন ভালো মানসিকতা দেখে। আজ সৌহার্দ্য এত পাল্টে গেল কেন? অন্য সময় হলে তো সৌহার্দ্য তার কাটা স্থানে পারলে লবণ মরিচ ছিটিয়ে দিতে পারত। সাজ স্তব্ধ হয়ে গেছে সৌহার্দ্যের স্পর্শ পেয়ে। সাজ স্তব্ধ হয়ে বসে থাকলেও ভালো করেই ধারণা করতে পারল সৌহার্দ্য রুদ্রমূর্তি ধারণ করেছে তা। হঠাৎ সৌহার্দ্যের কি হলো তাই ভাবতে লাগলো সাজ। এদিকে সৌহার্দ্য সাজে ডান হাত ছেড়ে বাম হাত শক্ত করে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, ঢাকায় এসে প্রতিবার শুনি তুই কি কি অকাজ করে বসে আছিস। তুই এত সব অকাজ কখন করে বসিস সাজ, বলতো? সৌহার্দ্য শক্তভাবে সাজের কনুইটা চেপে ধরেছে বলেই সাজ ব্যথা পেয়েছে। সৌহার্দ্যের এমন ভয়ঙ্কর রূপ দেখে সে যেন ভয়ে হালকা কাঁপতে থাকলো। কাঁপার ফলে সাজের হাত থেকে সাজের ছোট্ট দেহটা কম্পিত হতে থাকলো। সাজ অল্পতেই ভয় পেয়ে যায়। তাই সেই সৌহার্দ্যের এমন রূপ দেখে অত্যন্ত কষ্টের সাথেই বলে উঠল, হাত ছাড়েন, আমার লাগছে। সাজের কথা শুনে সৌহার্দ্যের যেন কোনো পরিবর্তন হলো না, বরং সে আরও সুদৃঢ় হাতে সাজের কনুই চেপে ধরল। সৌহার্দ্যের হাতটা বাঁধন আগে থেকে আরো দৃঢ় হলে সাজ ব্যথায় মুচড়িয়ে উঠল। আবার সৌহার্দ্য কর্কশ কণ্ঠে সাজকে জিজ্ঞেস করে উঠল, ওই বুড়ো লোকের প্রেম প্রস্তাবে রাজি হলি কেন? তোর মা জানে তোর কীর্তিকলাপ? জানাবো আমি? সৌহার্দ্যের একটা কথায় মাথা ভোঁ ভোঁ করতে থাকলো সাজের।
তার মা যদি জানতে পারে সে এই বুড়োর সাথে এমন ফালতু মজা করেছে, তাহলে যে তার মা তাকে মেরে চামড়া ছুলে রোদে শুকাতে দেবে তা ভালোভাবেই জানে সে। সাজ সৌহার্দের দিকে ভয় ভয় চোখে তাকিয়ে বলে উঠল, আম্মুকে কিছু বলেন না ভাইয়া, বললে আমার শরীরে আর চামড়া থাকবে না। সাজ মৃদু কণ্ঠস্বর শুনে সৌহার্দের মেজাজ এখন আগের থেকে অনেকটা ঠান্ডা হলো। আজ সাজের জন্য তার হাত পায়ে ব্যথা হয়েছে, এর প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে মনে মনে ভাবল সৌহার্দ্য। সাজকে একটু ভয় দেখানোর জন্য সৌহার্দ্য বলে উঠল, এত বড় কাজ করে আবার নির্লজ্জের মতো বলছিস আম্মুকে বলো না ভাইয়া। সাজ পড়ে গেছে ঝামেলার মধ্যে। সে কাল একটু বেশি উত্তেজিত হয়ে কাদের সাহেবের গালে দুখানা চুমু দিয়ে বসেছিল। কাদের সাহেব তাদের গ্রামে একজনই সম্পর্কে সাজের দাদা হয়। বয়স তার ৮০-র কাছাকাছি। ছোটবেলা থেকে কাদের সাহেব সাজকে, সুভাকে আর তাসনিয়াকে দেখলে বড় বউ ছোট বউ করে ডাকত, কিন্তু ইদানিং কাদের সাহেব কোথা থেকে আই লাভ ইউ শিখেছে, আর সাজকে দেখলেই ছোট বউ আই লাভ ইউ বলে ওঠে। সাজ হেসে উড়িয়ে দিল, কাল যখন তাদের গাছ থেকে কাঁচা আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল, তখন সাজ কাদের সাহেবের হাত থেকে বাঁচতে গিয়ে তাকেও ঢং করে আই লাভ ইউ বলে ফেলে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন কাদের সাহেব হেসে সাজদের আম পাড়াতে অনুমতি দেয়, তখন সাজ অতিরিক্ত আনন্দ উত্তেজনার ফলে কাদের সাহেবের গালে দুখানা চুমু দিয়ে দেয়। কিন্তু এ ঘটনা কিভাবে সৌহার্দ্য জানতে পারল? জানতে পেরে সে এসেছে এখন তাকে ভয় দেখাতে। কথাটা ভেবে সাজ বিরক্তিতে নিজের মুখ কুঁচকে নিল। তারপরে সাজ সৌহার্দ্যের শক্ত বাঁধন থেকে নিজের হাত সরিয়ে চোখ ছোট ছোট করে বলে উঠল, ভাইয়া এবারের মতো ক্ষমা করে দাও, আর হবে না। হাট দূর হতো, তোর ভাইয়া কি আবার বড় খানদানি টাকাওয়ালা আছে বলে ওর প্রস্তাবে রাজি হয়ে গেলি সাজ? কে কিসে রাজি হয়েছে কেলা? আমি তো ভুলে চুমু দিয়ে দিয়েছি। আর কাদির দাদা ভালো অনেক, সে বুঝেছে আমার ব্যাপারটা। সৌহার্দ্য যখন সাজের রুমে এসেছিল তখন সৌহার্দ্য রেখেছিল, কিন্তু এখন তার একটা কমলেও সে সাজের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, দেখ সাজ, তুই এখন অনেক বড় হয়েছিস, ছোট নেই আগের মতো। তোর যা মন চায় তা করতে পারিস না। জানিস তোর এই ঘটনা কাল বাজারে গেছে লোক কিভাবে তুলেছে? তোকে নিয়ে রামুরা পর্যন্ত কাদির দাদুকে বাজে কথা শুনিয়েছে। কাদির দাদু তার প্রতিবাদ করলে ওরা কাদির দাদাকে খুব খারাপভাবে ছোট করেছে। তারপর আবার শুনলাম কাদির দাদা ছোট হলো নাকি তাকে বিশ্রীভাবে কথা শুনিয়েছে। আমি জানি তুই কাদির দাদাকে কতটা সম্মান করিস, এটাও জানি তুই তাকে চুমু দিয়েছিস কোনো খারাপ উদ্দেশ্য নয়। কিন্তু এই গ্রামের আর বাচ্চা লোক তো সেরা ভাববে না, তারা তিলকে টেনে তাল করে ছাড়বে। তোর আব্বু যদি গ্রামের লোকজনের মুখ থেকে তোর নাম এমন খারাপ কথা শোনে, তোর সে বেশি কষ্ট পাবে না? তুই আজকাল বড্ড বেশি ভুল করছিস সাজ। দাদাভাই সব সামলে নিয়েছে, কিন্তু এখন থেকে একটু বুদ্ধি করে কাজ করিস প্লিজ। ঘুম থেকে উঠে এখনো তো হাত মুখ ধুয়ে আসিস নি। ছ্যাদারে যা, হাত মুখ ধুয়ে নিয়ে নেমে আয়, সকলে নিচে অপেক্ষা করছে। সৌহার্দ্য আর কোনো কথা না বলে সাজের রুম থেকে বেরিয়ে আসতে নিবে, তখনই সে লক্ষ্য করলো সাজ এক মনে তার কথাগুলো শুনে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথাটাও নিচু হয়ে গেল। সৌহার্দ্য বিষয়টা বুঝতে পেরে রুম থেকে বের হলো না। সে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আমার কথা বুঝতে পেরেছিস বালতি আক্তার বদনা? সৌহার্দ্যের মুখ থেকে নামটা শুনে সাজ নিজের চোখ মুখ কুঁচকে নিল। সে নিজের চোখ মুখ কুঁচকে বলে উঠল, যে কি বিশ্রী নাম। আমার যদি তোর মুখ থেকে কেলা শব্দটা শুনে তাহলে এই নামেই ডাকবো, আর এতেও যদি কাজ না হয় তখন বারান্দায় নিয়ে গিয়ে এক লাথি মেরে বাড়ির নিচে ফেলে দেব। ভাইয়া তুমি না দুদিন পরে ডাক্তার হবা, আর তোমার ভাষা এমন। হবা নাকি হবে? দূর, তোমার সাথে আর কোনো কথাই বলবো না, সব সময় ভুল ধরতেই থাকে। এত বকবক না করে ফ্রেশ হয়ে নিয়ে যায়, সকলে মিলে গেম খেলার প্রস্তুতি করছে। সৌহার্দ্য নিজের কথাটা শেষ করে সাজকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাজ সৌহার্দ্যের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো ফ্রেশ হওয়ার জন্য। তালুকদার বাড়ি যুদ্ধের ঠিক ২ বছর আগে তৈরি করা হয়েছিল। যুদ্ধের সাথে তালুকদার পরিবার ওতপ্রোতভাবে জড়িয়েছিল, যার ফলে এই বাড়ির প্রতিটা ইট পাথর ইতিহাসের সাক্ষী বহন করে বেড়ায়। কালো কাঠের বিমে মোড়ানো ছাদের সাথে সাদা সিলিং ফ্যানটি ধীর গতিতেই ঘুরছে। এই ঝড় বৃষ্টিতে বাইরে হওয়া রুমের ভেতরে প্রবেশ করার ফলে এমনভাবে ফ্যানটা ধীর গতিতে দুলছে। আর এই পরিবেশে তালুকদার বাড়ির বাচ্চা কাচ্চারা ক্যারাম
গেম খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই রুমের ডান পাশে থাকা লম্বা লাউঞ্জারটার উপরে কামরুল তালুকদার সাধারণত বিশ্রাম নেয়। তবে আজ এ ঘরে সকলে খেলা করবে বলে তিনি আর এখানে আসেননি। সাঈদ আর সাদ ক্যারাম বোর্ডের পাশে বসে বোর্ডের উপরে গুলো দিচ্ছে, যাতে খেলার সময় স্ট্রাইকার আর গুটিগুলো সহজেই পিছলে চলে যেতে পারে। সাঈদ আর সাদ নিজেদের মধ্যে কথা বলতে বলতে কাজ করছিল। ঠিক তখনই সৌহার্দ্য নিজের ফোনটা পকেটে রাখতে রাখতেই তাদের কাছে এসে বলে ওঠে, ভালো করে ঘোরাতে ভাই, যাতে আজ জিততে পারি। সৌহার্দ্যের কথাটা শেষ হতে না হতেই সাঈদ আর সাদও সৌহার্দ্যের দিকে চোখ ছোট ছোট করে বলে উঠল। তোমাকে আজ আমরা কোনোভাবেই জিততে দেবো না ভাই। সৌহার্দ্য তাদের কথা শুনে সে কিছুটা ঝুঁকে সাঈদ আর সাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, আমিও দেখি শোনা কেমন করে তোমরা আমাকে জিততে না দাও। সাঈদ আর সাদ সৌহার্দ্যের এমন ঠান্ডা কণ্ঠে ঠাট্টা হুমকি শুনে শুকনো ঢোক গেল। কিন্তু পরক্ষণেই সাঈদের মাথায় কিছু একটা খেলে যেতেই সে নিজের মুখের হাসি ঝিলিক ফুটিয়ে তুলে শয়তানি স্বরে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি আর সাদ না পারলেও আজ সাজকে তোমার পিছনে লাগিয়ে দিব ভাই। জানো ও কি করেছে? সাঈদের কথা শুনে সৌহার্দ্য কৌতূহল চোখে সাঈদের দিকে তাকালো। সে সাঈদের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলে উঠল। ও কি করেছে আবার? সৌহার্দ্যের কৌতূহল ভরা মুখ দেখে সাঈদ হাসল। সে সৌহার্দ্যের চেহারার দিকে নিজের দৃষ্টি নিক্ষেপ করে মৃদু কণ্ঠে বলে উঠল, আগের বার তোমার কাছে হেরে গিয়েছিল না ও? সাঈদের কথাটা শুনে সৌহার্দ্য নড়ে চড়ে উঠল। নিজের পুরুষালী ওষ্ঠে হাসির রেখা ফুটিয়ে তুলে মৃদু স্বরে জিজ্ঞেস করে উঠল। তো সৌহার্দ্যের কৌতূহল দেখে সাঈদ আবারও মৃদু কণ্ঠে বলে উঠল, তুমি চলে যাওয়ার পরে প্রতিদিন বিকালবেলায় দাদু ভাইকে নিয়ে ক্যারাম খেলতে বসেছে এই কয়েকদিন। সে দাদু ভাইয়ের কাছ থেকে ক্যারাম খেলার সব খুঁটিনাটি জিনিস শিখে নিয়েছে তোমাকে এবার হারাবে বলে। সাঈদের কথাটা শেষ হতে না হতেই সৌহার্দ্য নিজের ঠোঁটের উপরে আরেক ঠোঁট চাপা দিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে বহু কষ্টে নিজের হাসিটা চেপে রেখে ফিসফিস করে বলে উঠল, তাই নাকি? ছোট্ট জল্লাদটার দেখে আমাকে হারানোর খুব শখ। সৌহার্দ্য কথাটা একেবারে ফিসফিস করে না বলায় সাঈদ আর সাদ সেটা শুনে নিল। সৌহার্দ্যের হাসিটা তার দুজনের কারোরই পছন্দ হলো না। যা হয়েছে সব সৌহার্দ্যের জন্যই হয়েছে। সৌহার্দ্যের জন্য তাদেরকে ঝামেলা পোহাতে হয়েছে। তাই নিজের মনে জমে থাকা অভিমানটা সাদ এতদিন পরে বড় ভাইকে কাছে পেয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, সব তোমার জন্য হয়েছে ভাই। তুমি যদি সেবার আপু হেরে যাওয়ার পরে এতগুলো কথা না শোনাতে, তাহলে ও এমন কিছুই করতো না। সাঈদের কথাটা শুনে সৌহার্দ্য দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপরে মৃদু কণ্ঠে বলে উঠল, পাগল, আমি তো মজা করছিলাম ওর সাথে। আমরা জানি, কিন্তু তুমি জানোই তো সাজের তার ছেঁড়া। এভাবে না বললেও হতো। কেন? আমি যাওয়ার পরে কোনো ঝামেলা করেছি নাকি? ঝামেলা বলে ঝামেলা, যে ঝামেলার কোনো শেষ নেই এমন ঝামেলা। যেমন? কোনটা যে আগে বলি? আচ্ছা, এটাই শোনো। প্রতিটা দিন আমাকে না বলে সাতকে টেনে আনবে ক্যারাম খেলার জন্য। বেয়াদবটা আমাদের ঘুম থেকে টেনে তুলে আনবে এই ক্যারামের জন্য। তার নাকি প্র্যাকটিস করতে হবে, তা না হলে সে তোমাকে হারাতে পারবে না। সাঈদের কথাগুলো শুনে সৌহার্দ্য মৃদু হাসল। তারপর সাঈদের পিছনে লাগতে বলে উঠল, একটু না ওর সাথে তোরা প্র্যাকটিস করে নিতিস। মজা করো না তো ভাই। ঘন্টার পর ঘন্টা কে বসে ওর সাথে গেম খেলবে? আমাদের আর কোনো কাজ নেই নাকি? জল্লাটা কেমন খেলে এখন? আগের থেকে অনেক ভালো। আজই দেখে নিও, তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভালো। তোরাও না সবগুলো পাগল। আচ্ছা, তোর এই কাজটা শেষ করতে থাক, আমি রুম থেকে আসছি। সৌহার্দ্য নিজের কথাটা শেষ করে সাঈদ আর সাদের উত্তরের অপেক্ষা করল না। সে দ্রুত পায়ে রুমে চলে গেলে আর সৌহার্দ্য চলে যেতেই বাকি দুইটা নিজের কাজে মনোযোগ দিল। শ্রাবণ মাসের সূচনা। মেঘেরা যেন পুঞ্জীভূত ক্রোধ নিয়ে দল বেঁধে আকাশ জুড়ে জমাট বেঁধেছে। আকাশের বুকে মেঘের গর্জনে পৃথিবী যেন স্তব্ধ হয়ে আছে। মেঘমেলা কখনো রৌদ্ররূপে বজ্রপাত ঘটাচ্ছে, আর কখনো নিঃশব্দে চারপাশ ঢেকে দিচ্ছে কালো আধারে। জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টি প্রকৃতির এই ভয়াল রূপ পর্যবেক্ষণ করছে সুভা। তাদের গর্জন মাঝে মাঝে ভয়ঙ্করভাবে আছড়ে পড়ছে, আর সুভা কেঁপে কেঁপে উঠছে। মেঘের ভারে সন্ধ্যার আলো যেন
গভীর রাতের মায়াবী কালিমায় মিশে গেছে। দোতলার জানালা থেকে শোভা দেখল সামনের খালটা বৃষ্টির অশান্ত ধারা গায়ে মেঘে উথাল পাথাল করছে। তাদের ছোট্ট গ্রামের পিছাড়া রাস্তাটিও বৃষ্টির জলধারায় ধুয়ে গিয়েছে, আর তার উপরে কাদামাখা ঘাসগুলো বৃষ্টির ছোঁয়ায় যেন নতুন জীবন পেয়েছে। চারিপাশে বৃষ্টির মৃদু গুঞ্জন। শোভা জানালার পাশে থমকে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কয়েকটা পদশব্দ তার মনোযোগ আকর্ষণ করলো। সে ধীরে পিছনে ফিরে তাকালো। পিছনে ফিরে দেখতে পেল তার রুমে ঢুকে দাঁড়িয়ে আছে বাড়ির খুদে সদস্যরা। কোলাহল মুখর উপস্থিতি শোভার চিন্তাধারাকে বিঘ্নিত করল। শোভা ধীরে ধীরে তাদের দিকে তাকালো, নিজের চোখে স্পষ্ট কৌতূহল নিয়ে। এই চারজনের একসাথে আসা তার কাছে একেবারেই অপ্রত্যাশিত লাগলো, কারণ তার সচরাচর একসাথে হয় না তারা। আজ যখন হয়েছে তখন যে এর পিছনে কোনো একটা কারণ আছে তা শোভা ভালো করেই বুঝতে পারল। তাও শোভা জানালার পাল্লা বন্ধ করতে করতে মৃদুস্বরে তবে মনে অদ্ভুত এক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে তোমাদের? সবার মুখ এমন রামগরুরের ছানার মতো করে রেখেছো কেন? শোভার কথাটি শেষ হতে না হতেই 3.5 বছরের ছোট্ট আলিফ তার মুখ ফুলিয়ে আধো আধো গলায় যে বলে উঠল, আম্মু কেক দিবে বলেছিল, দাও না, তুমি বানাও না, সোহা তুমি দাও। আলিফের সরল আবেদন যেন এক মুহূর্তেই শোভার হৃদয়ে নরম স্পর্শ এনে দিল। ক্ষুদ্র এই মানব শিশুর ঠোঁটের কোণে জমে থাকা অভিমান তাকে এক অদ্ভুত কোলাহলময় কোমলতায় আচ্ছন্ন করে দিল। আলিফের কথা শেষ হতে না হতেই বাকিরাও শোভার ওড়না টেনে একই দাবি জানাতে থাকলো। শোভা বুঝতে পারল আজ তাদের এই দাবি না মেটানো পর্যন্ত তার জন্য কোনো শান্তি নেই। তাই সে খুদে সদস্যদের এমন নির্ভীক আবদারে মৃদু হাসি ফুটিয়ে আলিফকে কোলে তুলে নিল। আলিফকে কোলে তুলে তার গোলাপি গালে একটুখানি চুমু খেয়ে বলে উঠল, এক্ষুনি বানাতে হবে। শোভার কোলে আলিফ আর নিচে দাঁড়িয়ে থাকা বাকি 3 জন একসাথে মাথা নাড়ল। তাদের এমন একসঙ্গে সম্মতি দেখে শোভা মৃদু হেসে ফেলল। তারপরে তারা শোভাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টেনে নিচে নিয়ে যেতে লাগলো। শোভা ভদ্র মেয়ের মতো বাধ্য হয়ে তাদের সঙ্গে নিচে নেমে গেল। তালুকদার পরিবারের বর্ষাকাল যেন এক উৎসব মুখর সময়। ঘরের ছোটরা বৃষ্টির দিনে নিজেদের খেলায় মেতে থাকে, আর রান্নাঘরে ব্যস্ত থাকে মেয়েরা ও বউয়েরা। তারা খিচুড়ি, ইলিশ ভাপা আর সোনালি আলু ভাজির সুগন্ধে ঘর ভরিয়ে তোলে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই পরিবারের পুরুষেরাও রান্নাঘরে সাহায্য করতে কোনো দ্বিধা করে না। বাড়ির ড্রয়িং রুমে আর ডাইনিং রুমে ইতোমধ্যেই বাড়ির সদস্যদের কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠেছে। শোভা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো তার মেজো চাচি রান্নার কাছে ব্যস্ত। সে গুটি গুটি পায়ে তার কাছে গিয়ে দাঁড়াতেই তার চাচি বিরক্তিকর ভরা কণ্ঠে বলে উঠল, তোর আবার কি হলো? এখানে কি চাই? সেই থেকে একের পর এক এসেই চলেছে। শোভা তার চারপাশে ঘুরঘুর করা ঈশা, আলিফ, এলিজা আর আয়রার দিকে তাকিয়ে চোখ ছোট করে মৃদুস্বরে বলে উঠল, এই নুড়ি পাথরগুলো কেক খাওয়ার বানা ধরেছে। কি করব বলো? কেক না বানালে এরা আমাকে ছাড়বেই না, তাই কেক বানাতে এসেছি। শোভার মা তখন রান্নাঘরের এক কোণে নিজের কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু মেয়ের কথা শুনে তিনি কিছুটা কঠোর স্বরে বলে উঠল, এখন না শোভা, রান্না শেষ হয়নি, পরে বানাও। তোমার দাদামশাই আর কাকারা একটু পরেই খেতে আসবে। মায়ের কথা শুনে শোভা একটু হতাশ হয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। কোনো কথা বাড়ায় না। খুদে সদস্যরাও তার পিছু পিছু নীরবে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। শোভার পিছন পিছন এসে ঈশা বলে উঠল, খালামুনি, কেক বানাবে না? ঈশার কথাটা শুনে শোভা দাঁড়িয়ে পড়ল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, বানাবো সোনা, তোমার নারীরা রান্নাঘরের কাজগুলো শেষ করে ফেলুক, তারপর আমরা 5 জন গিয়ে বিশাল বড় একটা কেক বানিয়ে আনবো, ওকে? শোভার কথা এতক্ষণ বাকিরা মনোযোগ সহকারেই শুনছিল। শোভার কাছ থেকে কথাটা শুনে বাড়ির খুদে সদস্যরা খুশি লাফিয়ে উঠল। শোভা বাচ্চাগুলোর খুশি দেখে নিজের মুখের হাসি রেখা ফুটিয়ে তুলল। তারপরে মৃদু কণ্ঠে বলল, তোমরা উপরে গিয়ে খেলা করো, আমি একটু দাদুর রুম থেকে আসছি। বাড়ির খুদে সদস্যরা সবাই শান্তভাবে শোভার কথাগুলো শুনল। তারপরে তারা কোনো বায়না না করেই উপরের রুমে চলে গেল। বাড়ির বাচ্চাগুলো উপরে যাওয়া পর্যন্ত শোভা তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
শুভা তার দাদুর রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াবে তার আগেই লুবনা তার কাছে এসে মৃদু কণ্ঠে বলে উঠল, আপু ক্যারাম খেলবি? সৌহার্দ্য ভাই বলেছি সকলকে ডেকে আনতে। খেলবি কিনা তাড়াতাড়ি বল। শুভা লুবনার কথা শুনে মৃদু হাসলো। তারপরে সে লুবনাকে মাথা নাড়িয়ে খেলবে বলে হ্যাঁ উত্তর দিল। সৌহার্দ্য সারা রুম জুড়ে পায়চারি করে বেড়াচ্ছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। সৌহার্দ্যের বলিষ্ঠ পায়ের শব্দ সজোরে প্রতিধ্বনিত হচ্ছে সারা ঘর জুড়ে। সাজ সৌহার্দ্যকে ডাকতে এসেছিল। ডাকতে এসে সৌহার্দ্যের রুম থেকে ভালোবাসি শব্দটা শুনে সাজ নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে নিজের মনের কৌতূহল নিয়ে সৌহার্দ্যের রুমের দরজায় আড়ি পেতে শুনছিল ও রুমের মধ্যে থাকা সৌহার্দ্য কার সাথে কথা বলছে আর কথাগুলো ভালো করে বুঝতে চেষ্টা করছিল। সৌহার্দ্য কথা বলা শেষ করে নিজের ফোনটা পকেটে রেখে রুম থেকে বের হয়ে নিচে যাওয়ার জন্য যখনই রুমের দরজাটা কাছে এসে তা খুলে দিল তখনই নিজের চোখে মুখ কুঁচকে নিল। হঠাৎ করে রুমের খুলে যাওয়ার কারণে সাজ নিজের তাল সামলাতে না পেরে সৌহার্দ্যের রুমের ফ্লোরের উপরে পড়ে গেল। সাজ নিচে পড়ে যাওয়ার সাথে সাথে হকচকিয়ে উঠল। সে নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই সাজ হাতে ব্যথা পেল। সে ব্যথায় নিজের চোখ মুখ কুঁচকে ব্যথা পাওয়ার স্থানটা ডলতে লাগলো। সাজ ব্যথার মাঝেই কি যেন ভেবে তার সামনের দিকে তাকাতে দেখলো সৌহার্দ্য হঠাৎ তারই সামনে দাঁড়িয়ে আছে। সাজ লক্ষ্য করলো সৌহার্দ্যের গম্ভীর মুখে কোনো নড়াচড়া ছাড়াই তার দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্যের ভ্রু সামান্য কুঁচকে গভীর দুই চোখ তার দিকে তাকিয়ে আছে। সাজ সৌহার্দ্যের মুখের এরকম নির্লিপ্ত ভাব দেখে ভয়ে শুকনো ঢোক গেল। যে কি করবে বুঝতে না পেরে ধীরে ধীরে কাতস্বরে বলে উঠল, সরি, আমি সাজে নিজের কথা শেষ করতে না দিয়ে সৌহার্দ্য গম্ভীর স্বরে জিজ্ঞেস করে উঠল, কি করছিলে এখানে? সৌহার্দ্যের প্রশ্নের ভারে সাজের মুখটা আরো ছোট হয়ে গেল। তার ভেতরে এক ধরনের অনিশ্চয়তার সাথে লজ্জা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু সৌহার্দ্য সাজের এমন অবস্থা দেখে নিজের প্রশ্ন করা থেকে থামল না। সে সাজের দিকে নিজের দৃঢ় ভঙ্গিতে তাকিয়ে তবে কণ্ঠে এক ধরনের অভিভাবক সুলভ ছায়া মিশিয়ে জিজ্ঞেস করে উঠল, কি করছিলে এখানে? আরে পাচ্ছিলে? সৌহার্দ্যের কথাটা শুনে সাজ সৌহার্দ্যের মুখের দিকে আটকে রইল। সৌহার্দ্যের শৈলপ্রান্তের মতো শক্ত মুখ আর সাথে তার তীক্ষ্ণ চোখে যেন সাজের মনের মধ্যে একটা অস্থির স্রোত তৈরি করলো। সাজ সৌহার্দ্যের প্রশ্নে কোনো উত্তর দিতে পারল না। ভয়ে নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। সৌহার্দ্য সাজে নিজে বসে হাত ডলতে দেখে বুঝতে পারল পরে গিয়ে মেয়েটা ব্যথা পেয়েছে। তাই সৌহার্দ্য একটু নিচু হয়ে সাজের দিকে হাত বাড়িয়ে দিল। সে ভ্রু উঁচু করে সাজের নিজের হাতটা ধরতে বলল। সাজ সৌহার্দ্যের মুখে এরকম আশ্বাস দেখে দ্বিধাগ্রস্তভাবে সৌহার্দ্যের হাতটা ধরল। সাজ সৌহার্দ্যের হাতটা ধরার সাথে সাথে সৌহার্দ্য তাকে নিচ থেকে এক টানে তুলে দাঁড় করালো। সাজ সৌহার্দ্যের হাত ধরে উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, সকলে খেলার জন্য তোমাকে ডাকতে পাঠিয়ে আমি রুমে ঢুকতে যাব, বাট আগেই তুমি দরজাটা খুলে ফেলেছো, যার ফলে পড়ে গিয়েছি। সৌহার্দ্য সাজের কথাটা শুনে এক দৃষ্টিতে কিছুক্ষণ সাজের দিকে তাকিয়ে রইল। সাজ সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে। সাজে সকলে জোর করে এখানে পাঠিয়েছে, সে তো কোনো মিথ্যে কথা বলেনি, তবে সব সত্যি বলেওনি। সৌহার্দ্য কিছুক্ষণ সাজের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, নিচে। সৌহার্দ্য কথাটা বলে আর রুমের মধ্যে থাকলো না, নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। সাজও নিজের গালে একটা থাপ্পড় দিয়ে সৌহার্দ্যের পিছনে নিচে নেমে আসলো। ভাগ্যিস সৌহার্দ্য তাকে বিশ্বাস করেছে, তা না হলে যদি সৌহার্দ্য সত্যি সত্যি মেনে নিত সে আড়িপাতে গিয়েছিল, তখন তার মান সম্মান সব মাটিতে মিশে যেত। সাজ সৌহার্দ্যের পিছনে হাঁটতে হাঁটতে মনে মনে ভেবে বসলো সে আর কখনোই এমনভাবে সৌহার্দ্যের রুমে আড়ি পাতবে না। ক্যারাম বোর্ডটাকে ঘিরে সৌহার্দ্য সাজ আর সাইদ বসে আছে। তাসনিয়া আর শোভা তাদের পাশে বসেছে খেলা দেখবে বলে। তাসনিয়া আর শোভা ক্যারাম খেলার কোনো আগ্রহ নেই, তাই তারা চুপ করে বসে আছে। এই দুটো মেয়ে বাড়িতে ক্যারাম থাকা সত্ত্বেও কখনো খেলবার চেষ্টা করে দেখেনি, তাই ক্যারাম সম্পর্কে তাদের ধারণা কম। ক্যারামের বোর্ডে 9টা কালো 9টা সাদা গুটি, একটি লাল গুটি যেটাকে কুইন বলে। বোর্ডের মাঝখানে বরাবরই ত্রিভুজাকারে সাজানোর জন্য সাইদ নিজের হাতের গুড়া ছাড়া দিতে তাসনিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সারাদিন ফোন না টিপে সাজের মতো দাদু ভাইয়ের কাছ থেকে গেমটা শিখে নিলে তো এখন খেলতে পারতিস।
তাসনিয়া সুভার সাথে কথা বলছিল। ঠিক তখনই নিজের ভাইয়ের কথাটা শুনে সে বিরক্তি চোখ মুখ কুঁচকে নিল। তারপর নিজের মুখ বাঁকিয়ে বলে উঠল, নিজের চরকে তেল দে ভাইয়া, আমার পিছনে লাগতে আসিস না। তাসনিয়া, সম্মান দিয়ে কথা বল। সারাদিন খায় দায় আর ফোন টেপা। ক্যারামটা শিখলে কত ভালো হতো। তোকে আর সাজে আজ হারিয়েই ছাড়তাম। নিজের জিতবার ঠিক নেই, আমাদের হারানোর শখ কত। সাইদ তাসনিয়ার কথা শুনে তাসনিয়ার মাথায় একটা চাটি মেরে বলে উঠল, बहना, आगे आगे देखो होता है क्या। तुम मुझे अंडर एस्टिमेट मत करना। आज मैं ही जीतूंगा, क्योंकि आज मैं सौहार्द भाई को हरा कर कैरम का चैंपियन बनूंगा। সাইদের কথা শুনে সাজ হেসে বলে ফেলল, চ্যাম্পিয়ন হওয়ার আগে স্ট্রাইকারটা ঠিক করে ধরতে শেখো নাকি? সাজের কথাটা শুনে সেখানে উপস্থিত সকলেই হেসে উঠল, কারণ সকলেই জানে সাইদ ক্যারাম তেমন একটা ভালো খেলতে পারে না, আর সবসময় নতুন কোনোভাবে গুটি পকেটে ঢোকানোর জন্য স্ট্রাইকারটা যেভাবে ধরে, যা দেখে সকলে হাসতে বাধ্য হয়ে যায়। সাজের কথাটা শুনে সাইদ নিজের নির্লিপ্ত দৃষ্টিতে সাজের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইল। এদিকে সৌহার্দ্য এক চুমুক কফি নিয়ে হালকা হাসি দিয়ে বলে উঠল, আজ কিন্তু আমি কাউকে ছাড় দিব না, সবগুলোকে হারিয়ে ছাড়বো। রেডি থাকিস তোরা। সোহাদের কথাটা শেষ হতে না হতেই সাজ সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখা যাবে। আমি কিন্তু আজ তোমাকে সমান সমান টক্কর দিব ভাইয়া। তুই টক্কর দিবি আর আমরা বসে বসে দেখে যাব নাকি? ছোট ছোট চোখ মুখ করে বলে ফেলল সাইদ। সাইদের সাথে সাদও মাথা নাড়ল। সাদ কিছু বলতে যাবে তার আগেই সুভা বলে ফেলল, সুভা কথাটা শেষ হতে না হতেই তাসনিয়াও সকলকে উদ্দেশ্য করে বলে ফেলল, তোরা যাই বল না কেন, আজ কিন্তু সৌহার্দ ভাইয়াই জিতবে। সাজ গুটির দিকে নজর দিয়ে সকলের কথা শুনছিল। তাসনিয়ার কথাটা শুনতেই সাজ চোখ পাকিয়ে তাসনিয়ার দিকে তাকালো। সে তাসনিয়ার মাথায় চাটি মেরে ব্যঙ্গ করে বলে উঠল, আমার বান্ধবী হয়ে তুই এমন নেমখারামি মূলক কথা কিভাবে বলতে পারিস? শয়তান মেয়ে একটা। সাজের কথাটা শেষ হলে তাসনিয়া নিজের মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, বেয়াদব, আমার যা মনে হলো আমি তাই বললাম, এখানেও দোষ? সাজ তাসনিয়ার কথাটা বলে তেলে বেগুনে জ্বলে উঠে, কিন্তু বলতে যাবে তার আগেই সৌহার্দ্য গুটিগুলো হাতে নিয়ে বলে উঠল, এসব কথা বাদ দাও, গেম শুরু করো। গেম শুরু করলে দেখা যাবে কে জিতবে। সৌহার্দের কথা শুনে সকলেই চুপ হয়ে গেল। সাত টস করল। টস করে এবারও সৌহার্দ্য প্রথমে খেলার সুযোগ পেল, যা দেখে বাকিরা নিজের মুখ কুঁচকে নিল, কিন্তু সৌহার্দ্য হেসে উঠল। সৌহার্দ্য স্ট্রাইকার হাতে তুলে নিল। ক্যারাম বোর্ডের উপরে বিজ্ঞদের মতো লাইনটা মেপে নিয়ে ব্রেকশট দিল। টক, সব গুটি ছড়িয়ে পড়ে। কালো একটা গুটি ঠিকঠাক পকেটে ঢুকে গেল। সৌহার্দ্য মুচকি হাসলো। দারুণ শুরু ভাই। সাজ সৌহার্দের খেলা দেখে নিজের উত্তেজনা চেপে রাখতে না পেরে চিৎকার করে উক্ত কথাটা বলে উঠল। সৌহার্দ্য সাদের এমন চিৎকার শুনে মুচকি হাসলো। সাদের কাছে বিরক্ত হলো। কি সুন্দর নিজের দলের মানুষ অন্য পক্ষের মানুষের গুণগান গাইছে, যা সাজের পছন্দ হলো না। সাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, এটা তো হওয়ার কথা ছিল, তাহলে এত চিৎকার করার কি আছে সাদ? সাদ নিজের দৃষ্টি সৌহার্দ্যের হাতের দিকে দিয়ে মৃদুকণ্ঠে বলে উঠল, চুপ করো চাচাপু। সৌহার্দ্য ভাই আবার শট নিচ্ছে। সৌহার্দ্য দ্বিতীয় শট নেয় এবং এটাও পকেটে গিয়ে পড়ে। শোভা, সাদ আর তাসনিয়া তা দেখে তার হাততালি দিলেও সাজ এবং সাইদ গম্ভীর মুখে তাকিয়ে রইল। সৌহার্দ্য দ্বিতীয় শট দিল, কিন্তু এবার গুটি মিস করে ফেলল। গুটি মিস যাওয়ায় সাজ, সুভা আর তাসনিয়ার মুখে সৌহার্দ্যের থেকে বেশি হতাশা ছাপ দেখা গেল। এবার পালা আসলো সাজের। সাজ পুরো মনোযোগ দিয়ে শট নেয়। তার প্রথম শটেই সাদা গুটি পকেটে। এবার জমে যাবে, তাই না সৌহার্দ্য? কি বলেছিলাম, মেয়ে আমাদের ভালোই খেলা শিখেছে। সাইদের কথাটা শুনে সৌহার্দ্য মুচকি হেসে সাজের দিকে তাকালো, কিন্তু সাজের পুরো মনোযোগ ক্যারাম বোর্ডের দিকে। এরপরে সাজ একের পর এক দুই গুটি পকেটে ফেলতে সক্ষম হয়, কিন্তু পরে স্ট্রাইকার একটুর জন্য মিস হয়ে যায়। তবে সৌহার্দ্যের থেকে ভালো খেলা করে সাজ। সৌহার্দ্যের দিকে নিজের এক ভ্রু উঁচু করে তাকায়। সৌহার্দ্য স্বভাবতই ভুলে বা কৌতূহলে নিজের এক ভ্রু উঁচু করে নেয়। সাজ যে তাকে কপি করে এমনটা করছে সেটা ভেবে মনে মনে হেসে উঠল।
পরপর পালা আসে স্বাদের। স্বাদ ক্যারামে ধীরে অথচ নিখুঁত খেলোয়াড়। সে প্রথম শটটাতেই একটা কালো গুটি পকেটে ফেলে দেয়, কিন্তু পরের শটে তার স্ট্রাইকার পকেটে পড়ে যায়। স্বাদের স্ট্রাইকারটা পড়ে যাওয়ার সাথে সাথেই বাকিরা হেসে ওঠে। তাদের হাসিকে নতুন মাত্রায় যোগ করতে সাইদ স্বাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে ছোট ভাইটা আমার, মাত্র একটা পয়েন্ট কেটে গেল। সাইদের খোঁচা দিয়ে কথা বলা শুনে সকলেই হেসে ওঠে। স্বাদ নিজের চোখ ছোট করে মুখে শয়তানি ভাব নিয়ে বলে ওঠে, ভাইয়া আজ কিন্তু স্ট্রাইকটা ভালো করে ধরবে। সাইদ পকেট থেকে স্ট্রাইকারটা তুলে নিয়ে বলে ওঠে, দেখতে থাক আমি কি করি। সাইদের শটগুলো সব ভাগ্যের উপরে নির্ভরশীল। একটা ঠিক জায়গায় গেলে বাকিগুলো সব ভুল জায়গায় যাবে। সাইদের প্রথম শটেই সাদা গুটি পকেটে ঢুকে গেল। গুটি পকেটে ঢোকার সাথে সাথেই সাইদ উত্তেজিত হয়ে বলে উঠল, দেখলি সবাই, দেখলি? এটাই আসল প্রতিভা। আমি কিন্তু এই শটটা চোখ বন্ধ করেও দিতে পারতাম, কিন্তু দেইনি, শুধু তোদের কথা ভেবে। সকলে এত বড় ছেলের এমন কাণ্ড আর কথা শুনে সকলে হেসে উঠল। সাইদের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে উঠল, পাম দেওয়া বন্ধ করো, আমরা সকলে কানা নাকি যে দেখবো না? তাড়াতাড়ি খেলো না ভাইয়া। সাইদ সাজের কথা শুনে এক হাতে কফির মগ ধরে আরেক হাতে স্ট্রাইকার ধরে শট দিল। এই শটেই সে নিজের গুটি ভুল করে প্রতিপক্ষের পকেটে ফেলে দিল। সাইদের এমন কাজে হেসে বলে ফেলল, এটাই তোমার প্রতিভা? সাইদ সাজের কথা শুনে নিজের দোষ ঢাকতেই আমতা আমতা করে বলে উঠল, এটা ছিল আমার স্ট্র্যাটেজি, তোমরা বুঝবে না। সাইদের কথাটা শেষ হতে না হতেই সকলে হেসে উঠল। এক দলে সাজ আর সাদ, অন্য দলে সৌহার্দ্য আর সাইদ। যার ফলে সাইদ যে গুটি পকেটে ফেলে দিয়েছিল সেটা ছিল সাজদের। সৌহার্দ্য একবার সাইদের দিকে তাকিয়ে পকেট থেকে গুটি বের করে সাজের দিকে দিয়ে দেয়। সাজ পরপর আরো 2টা শট নেয়, কিন্তু পরেরটায় লাল গুটি পকেটে ফেলে দেয়। তবে তখন সে অন্য শট নিতে পারে না, তাই লাল গুটি আবারও বোর্ডে ফিরে আসে। এভাবেই খেলা চলতে থাকে। আর বোর্ডে মাত্র কয়েকটা গুটি পড়ে আছে। খেলা জমজমাট আকার ধারণ করেছে। সকলে কৌতূহলী দৃষ্টিতে বোর্ডের গুটিগুলোর দিকে তাকিয়ে বুঝবার চেষ্টা করছে সামনে কি হয় তার। পরিস্থিতি উত্তেজনাপূর্বক হয়ে ওঠে। সাজের হাতে মাত্র 2টি সাদা গুটি বাকি, আর সাইদের হাতে রয়েছে লাল কুইন কাভার করার দায়িত্ব, সাথে একটি কালো গুটি। এখন সাজের দান। সাজ আল্লাহ আল্লাহ করে প্রথমে একটা সাদা গুটি পকেটে ফেলতে পারল, কিন্তু শেষে গুটির জন্য নিশানা করলেও তার শটটা এবারও খুব সামান্যের জন্য মিস হলো। সাজ বিরক্তিতে নিজের চোখ মুখ কুঁচকে নিল। এবার দান সৌহার্দ্যের। সে তার কালো গুটি পকেটে ফেলল। সাজসহ সকলেই চুপচাপ লাল গুটির দিকে তাকিয়ে আছে। এবার সৌহার্দ্যের কুইন কভার করার পালা। সৌহার্দ্য গুটিটা দেখতে লাগলো। ঠিক তখনই সাজ 2 হাত তুলে বলে উঠল, ইয়া আল্লাহ, এবারের মতো একে হারিয়ে আমাকে জিতিয়ে দাও। আমি জিতে গেলে মসজিদে 10 টাকা দিব। ইয়া আল্লাহ। সাজ নিজের কথাটা শেষ করার সাথে সাথে উপস্থিত সকলেই হেসে উঠল। আর সৌহার্দ্য সাজের মতো 2 হাত তুলে বলল, হে আল্লাহ, আমি গরিব মিসকিন, তাই আমার উপর দয়া করো। আমি 100 টাকা দিব, এই বেতিকে হারিয়ে দাও। সোহাদের কথা শুনে বাকি সকলে হাসলেও সাজ চোখ ছোট ছোট করে সোহাদের দিকে তাকিয়ে রইল। সোহাদ আর কোনো কথা না বাড়িয়ে খেলায় মনোযোগ দিল। সে বোর্ডের প্রান্তে স্ট্রাইকার রাখলো, নিশানা করলো, আর নিখুঁত শটে লাল কুইন কভার দিয়ে জিতে গেল। উপস্থিত সকলে আনন্দে চিৎকার করে উঠলেও সাজের মুখটা ছোট হয়ে গেল। সাইদ অতি উৎসাহিত হয়ে সাজকে খোঁচা দিয়ে বলে উঠল, কি গো সাজরানি, এত প্র্যাকটিস করার পরেও তো সৌহার্দ্য ভাইকে হারাতে পারলে না। আগেই বলেছিলাম তাকে সৌহার্দ্য ভাইয়ের পেছনে লাগতে আসবি না। সাজ সাইদের কথার কোনো উত্তর দিল না। কোনো এক অজানা কারণে অভিমানী চোখে সোহাদের দিকে তাকালো। সাইদ আবারও তাকে ব্যঙ্গ করে কিছু বলতে যাবে, তার আগেই সাজ সেখান থেকে উঠে চলে গেল। সাজের এমন কাজে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। সৌহার্দ্য নিজের মুখে কোনো অভিব্যক্তি না ফুটিয়ে সাজের দিকে তাকিয়ে রইল। সুভা সাইদের দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, তুমি সবসময় মজা কেন করো বলো তো? জানো না সাজ কেমন? আরে আমি তো মজা করছিলাম, ও এত সিরিয়াস হয়ে যাবে বুঝিনি। সাইদ সুভার দিকে তাকিয়ে বোকা বোকা কণ্ঠে কথাটা বলে উঠল। সুভা সাইদের কথাটা শুনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল,
ছাড়ো এসব, আমি গিয়ে দেখি কি করা যায়, মেয়ের রাগ হলো কিনা। শুভা কথাটা বলে উঠে দাঁড়ালো। তারপর সেখান থেকে সাজের পেছনে চলে গেল। সৌহার্দ্য এখনো সাজের চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে রইল। শুভা সুধীর ভঙ্গিতে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে সাজের রুমে চলে আসলো। মেয়েটা যে রাগ হয়েছে তা সে ভালো করেই বুঝতে পেরেছে। আগেরবার সৌহার্দ্য ভাইয়ের কাছে হেরে যাওয়ার পরে সাজ এই কয়েকদিন অনেক সময় ব্যয় করে দাদা ভাইয়ের কাছ থেকে ক্যারাম খেলা শিখেছে। এত চেষ্টা করেও যখন সৌহার্দ্যকে হারাতে পারেনি তখন সাজের মুখটা ছোট্ট হয়ে গিয়েছিল। তারপরে আবার সাইদ তার হেরে যাওয়ার এর উপরে মজা করেছে, যেটা সাজ একদম সহ্য করতে পারেনি। সে যদি এখনো সকলের মাঝে বসে থাকতো তাহলে সাইদ আবারও মজা করত, তাই সাজ সেখান থেকে চলে এসেছে। সাজ শুভার চাচাতো বোন। তালুকদার পরিবার বিস্তৃত। সৌহার্দ্য হলো তার বড় চাচু আর আমিনা বেগমের একমাত্র ছেলে। সৌহার্দ্য তালুকদার পরিবারের প্রথম ছেলে সন্তান হওয়ায় পরিবারের সকলেই তাকে অনেক বেশি ভালোবাসে। বাড়ির মেজ ছেলে হলেন রবিউল তালুকদার, তার স্ত্রী হলেন আসমা বেগম। তাদের ঘরে ঈশিতা, তাসনিয়া আর সাইদ। সাইদ আর সৌহার্দ্য প্রায় 1 বছরের ছোট বড়। বাড়ির সেজ ছেলে হলো হাসান তালুকদার, তার স্ত্রী রজনী বেগম, তাদের একমাত্র মেয়ে শোভা। এই তালুকদার বাড়িতেই শোভা আর ঈশিতাই বর্তমানে একসাথে থাকে। সাজের বাবা হুমায়ুন তালুকদার আর মা মারিয়া বেগম। সাজেরা 2 বোন, সাজ আর লুমনা। সাজের বাবা ঢাকার এক বেসরকারি কলেজের প্রফেসর হওয়ায় তাকে ঢাকাতেই থাকতে হয়। তবে সাজের দাদা কামরুল তালুকদার তার নাতি নাতনি পতি-পত্নীদের অনেক ভালোবাসে, কিন্তু সাজকে সে সবার থেকে একটু বেশি আদর করে। সাজের দাদা ভাই চায় না তার এই ভরা সংসার ছোট হয়ে যায়, কিন্তু কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই তিনি আর তার কোনো ছেলেকে আটকাননি বাড়ি থেকে দূরে থাকার জন্য। সাজ ছোটবেলা থেকেই দেখে আসছে তার মা কিভাবে জার্নি করে প্রায় প্রতি সপ্তাহে খুলনা থেকে ঢাকা আসা যাওয়া করে। 2 মেয়ে গ্রামের বাড়িতে আর স্বামী কাজের জন্য ঢাকাতে। 2 দিক সামাল দিতে গিয়ে তাকে বেশি কষ্ট করতে হয়। মারিয়া বেগম চেয়েছিলেন শাহজ আর লুবনাকে তাদের সাথে ঢাকাতে নিয়ে যেতে, কিন্তু কামরুল তালুকদারের মুখের দিকে তাকিয়ে তিনি আর সেই কাজটা করতে পারেননি। সেই জন্যই তাকে একটু কষ্ট করতে হয় পরিবারের জন্য। সাজের ছোট চাচু আহিল তালুকদার, তিনিও একজন ভার্সিটির প্রফেসর। তাকে কাজের জন্য রাজশাহীতে থাকতে হয়, বাড়িতে খুব কম আসেন তিনি। কামরুল তালুকদার আর নাসিমা তালুকদারের 2 মেয়ে। সুভার বড় চাচুর পরে হয়েছে মালিহা বেগম, তার 2 সন্তান প্রিয়া আর প্রহর। তারপরই হয়েছে রুবিনা বেগম, তার মেয়ে ইধিকা, যার 2 সন্তান ঈশা, এলিসা। রুবিনা বেগমের এক ছেলে নির্ময়, যার 1 মেয়ে আয়রা আর ছেলে আলিফ। কামরুল তালুকদার আর নাসিমা তালুকদারের সর্বকনিষ্ঠ কন্যা তাসজিদা, যার ছেলে হলো সাদ। শোভা পা টিপে টিপে সাজের রুমে প্রবেশ করলো। শব্দবিহীন সাজের রুমে দরজাটা খুলে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে দেখলো ভেতরে কেউ নেই, যা দেখে শোভা নিজের ভ্রু কুঁচকে নিল। সে ভেবেছিল সাজ রুমে এসেছে, কিন্তু সে তো আসেনি। শোভা বাথরুমের দিকে এগোতেই তাকালো। সে গভীর দৃষ্টিতে সেখানে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো সেখানে কেউ আছে কিনা, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সে বুঝলো বাথরুমে কেউ নেই। শোভা সাজের কথা ভেবে একবার দীর্ঘশ্বাস ছাড়ল। সে কিছুক্ষণ সাজের রুমে দাঁড়িয়ে আন্দাজ করতে লাগলো সাজ কোথায় যেতে পারে। শোভা কঠিন স্থানটা আন্দাজ করে নিজের মুখে হাসি রেখা ফুটিয়ে নিয়ে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রাত তখন 8:30। অন্ধকার শহর জুড়ে হালকা টিপ টিপ বৃষ্টি নেমে এসেছে। বাতাসে ভিজে মাটির মিষ্টি গন্ধ। শোভা জানে সাজ কোথায় আছে। শোভা নিঃশব্দে ঠিক চোরের মতোই পা টিপে টিপে এগিয়ে আসে তার দাদামশাইয়ের রুমের সামনে। তার দাদামশাইয়ের রুমের দরজা খোলা, কিন্তু দরজায় ঝুলে থাকা 2 টুকরো পর্দা রুমটার ভেতরে আড়াল করে রেখেছে। শোভা ধীরে ধীরে রুমের কাছে এসে পর্দার ফাঁক দিয়ে মাথাটা গলিয়ে ভিতরের দৃশ্য দেখার চেষ্টা করে। চোর মতো কাজটা করতে গিয়ে তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ভিতরে বসে থাকা তার 2 জন প্রিয় মানুষ কামরুল তালুকদার আর সাজ নিজেদের মধ্যে কথোপকথনে মগ্ন। শোভা দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পেল। শোভা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। কামরুল তালুকদারের সামনে অভিমানী মুখে সাজ বসে আছে, তার চোখে এক গভীর ক্ষোভের ছায়। সাজ তার দাদু ভাইয়ের কাছে সব অভিযোগ উগড়ে দেওয়ার পরে চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে রইল।
কামরুল তালুকদার হঠাৎ হো হো করে হেসে উঠলেন সাজের এমন কথা শুনে। সেই হাসিতে সাজের অভিমানী মুখ আরো কঠোর হয়ে উঠল। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সে কি এতক্ষণ মজা করছিল নাকি যে কামরুল তালুকদার এমন হুট করে হেসে উঠলেন? কামরুল তালুকদার সাজকে অন্যদিকে মুখ করতে দেখে শব্দ করে হাসা বন্ধ করলেন। তারপরে সাজের সেই অভিমানী মুখ দেখে শব্দহীন হাসলেন। তার হাতে থাকা বইটা তিনি টেবিলের উপরে রেখে ভালোভাবে উঠে বসে বালিশে হেলান দিয়ে সাজের দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বলে উঠল,